বলে ছাড় কোথাও বলেনি যে পিএইচদের ভাঙলু চোরদের তুমি ছাড় দাও। ঠ্যাং ভাঙা চোর হলে কি মানে সে শাস্তি পাবে না? ঠিক আছে, ওই অডিওটা চাক, তদন্ত করুক, দেখি কত হিম্মত আছে মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি দেখা করো হিম্মত আছে, কলকাতা পুলিশ তদন্ত করুক ওই শুভেন্দু অধিকারীর কাছ থেকে নিয়ে অডিও নিয়ে। মামলা যখন ওই প্রাথমিকভাবে ওই স্যাটে হাইকোর্টে হতো, ওই জিজ্ঞাসা করবেন যারা মামলাকারী সংগঠন যারা মামলা করেছে, সব সংগঠনের কাছে গেছিল, সব মুখ ফিরিয়ে নিয়েছিল, কারোর নাম করছি না, এসে বলেছে তারা, ওরাই এসে বলেছে। 1 বছরের একজন আইনজীবীর এবিডিবিট তার নির্বাচনে এবিডিবিটে দিয়েছে 359 কোটি টাকা 1 বছরের আয়, 22-23 অর্থবর্ষে আইটি রিটার্ন 359 কোটি টাকা। ক্যাস্টরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে অ্যাসেসমেন্ট করতে হলে আগে ওই রকম স্যাক্রিফাইস করে দেখা। গৃহহীন কখনো গৃহত্যাগী হয় না, গৃহটা তৈরি করুন, দিয়ে ত্যাগ করুন। দাদা, একেবারেই যে ইন্টারভিউ লিস্ট, সেই লিস্ট নাকি এখনো ভেরিফিকেশন চলছে, ব্রাত্য বসু নিজে বলছেন। অন্যদিকে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, আজকে একেবারে করুণাময়ী থেকে তাদের মিছিল ছিল, পুলিশের যে অতি তৎপরতা আমরা দেখতে পেলাম, সেই তৎপরতাটা কিসের ভয় তাহলে, যদি এখনো ভেরিফিকেশন চলে থাকে? দেখুন, ফ্রেশার্সদের সব থেকে বেশি বঞ্চিত হয়েছেন, তাদের মনে ক্ষোভ বিক্ষোভ রয়েছে এবং যথার্থ ক্ষোভ বিক্ষোভ রয়েছে। একটা সরকার চলছে না সার্কাস চলছে। প্রথমে এই সরকার দাগিদের পরীক্ষায় বসানোর জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে হেরে যাওয়ার পরে ডিভিশন বেঞ্চে গিয়ে দাগিদের পরীক্ষায় বসাতে চান। তারপরে তারাই আইন করে নট স্পেসিফিক্যালি টেন্টেডদের মধ্যে যেগুলো দাগি আছে তাদেরকেই এক্সট্রা 10 নম্বর দিয়ে বেসিক্যালি তাদেরকে আবার চাকরি পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করেছে। কারণ টেন্টেড লিস্টের বাইরে যারা আছেন তারা যে সম্পূর্ণভাবে নিষ্কলঙ্ক এটা কেউ বলতে পারবে না। কারণ সুপ্রিম কোর্ট, সেটা যদি হতো তাহলে সুপ্রিম কোর্ট তাদের চাকরি বহাল রাখতো। কিছু লোক বমাল ধরা পড়েছে, কিছু লোকের এখনো পর্যন্ত চোর হিসেবে আইডেন্টিফাই করা যায়নি, তার কারণ তার চুরির মালটা ধরা পড়েছে, কিন্তু মালটা চুরি হয়েছে। দুর্নীতিপূর্ণ প্রসেসে কেউ একদম সরাসরি চোর, আর কিছু জন আছে যাদের এখনো চোর বলে আইডেন্টিফাই করা যায়নি, এবং যাদের আইডেন্টিফাই করা যায়নি তাদের জন্য অ্যাকচুয়ালি যারা চোর নয় তারা কিন্তু শাস্তি পাচ্ছে, যারা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ পেয়েছে তারা কি দোষ করলো? এবার ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর মধ্যেও কিন্তু আবার কিছু ওএমআর, বেশিরভাগই সব ওএমআর ম্যানিপুলেশন। তাহলে এবার আপনি ফার্স্ট রাউন্ডকে গোটাটাই আপনি নিষ্কলঙ্ক বলতে পারেন না। মানে এরকম করে জগা খিচুড়ি তৈরি করেছে মমতা ব্যানার্জি 2016 সালের নিয়োগে। টেন্টেড লিস্ট দিয়েছে কিন্তু সম্পূর্ণ টেন্টেড লিস্ট দেয়নি। ওএমআর শিট পাবলিশ করতে বলেছে, করেনি। ওএমআর শিট যদি পাবলিশ করতো, কাউন্সিলিং ওয়াইজ লিস্ট যদি পাবলিশ করতো, তাহলে টেন্টেড লিস্টটা সম্পূর্ণ হতো, তাহলে তাদের এই পরীক্ষায় বসতে দেওয়া উচিত ছিল না, তাহলে তারা ইন্টারভিউ লিস্টে আসতো না। ও আর টেন্টেড লিস্টে ইভেন যাদের নাম ছাপিয়েছে তাদের মধ্যে থেকে অনেকে পরীক্ষায় বসতে দিয়েছে। কোনো দাগি পরীক্ষায় বসেনি, ব্রাত্য বসু একেবারে আজকে সাংবাদিক সম্মেলনে বলেছেন। তো এই যেগুলো ধরা পড়েছে এগুলো পিএইচ বলে ছাড় কোথাও বলেনি যে পিএইচদের ভাঙলু চোরদের তুমি ছাড় দাও। ঠ্যাং ভাঙা চোর হলে কি মানে সে শাস্তি পাবে না? সেটা তাদের আইনজীবী ভেরিফিকেশন করছেন, এখনো করবেন, ভালো করে করবেন, কনক্লুশন পোর্শন ভালো করে পড়বেন, দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলবেন ঠ্যাং ভাঙা চোরগুলোকে, ভাঙলু চোরগুলোকে আমরা সব ছাড় দিয়েছি, গিয়ে বলবেন সুপ্রিম কোর্টে। দেখুন, চোর চোর, ঠ্যাং ভাঙা চোরই হোক আর জিম করা চোরই হোক, চোর চোর। চোরদের ওরকম ক্লাসিফাই করা যায় না যে না ঠ্যাং ভাঙা চোর হলে তার শাস্তি হবে না, আর জিম করা চোর হলে তার শাস্তি হবে। এটা হয়? জিম করা চোর হলেও শাস্তি হবে, ঠ্যাং ভাঙা চোর হলেও শাস্তি হবে। ফলে কোনো ভাঙলু চোরের মানে শাস্তি হবে না, এটা কখনোই হতে পারে না। এই যে আপনি বারংবার দাগি দাগি বলছেন, প্রমাণ আছে আপনার কাছে যে আপনি দাগি বলছেন? টেন্টেড লিস্ট থেকে তো নাম উঠেছে, তো তার সরকারি তো ছাপিয়েছে টেন্টেড বলে। অন্য কেউ তো হতে পারে একই নামে।
সেই জন্যই তো বলেছে উইথ ডিটেলস দাও, সুপ্রিম কোর্টও বলেছে উইথ ডিটেলস দাও, শুনেছেন? কলকাতা হাইকোর্ট বলেছে ওএমআর পাবলিশ করো, সুপ্রিম কোর্ট সেটা আপিল করেছে, শুনেছেন? কলকাতা হাইকোর্ট বলেছে পয়সা ফেরত নিও মাইনের টাকা, সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ ওটা ঠিক, মাইনে ফেরত নিও, শুনেছেন? এই সরকার কি মনে করেন যে আদালতের নির্দেশে আমরা নিয়োগ করছি, আদালত বলে দিয়েছে তাই করছি? আদালত তো বলে দিয়েছে টাকা ফেরত নিতে, নিয়েছেন? এরা আদালতের কথা যতদিন না কমপ্লাই করে ঠেকায়। সুপ্রিম কোর্ট বলেছে 25% এরিয়ার দিয়ে দিতে, তারপরেও তো হয়নি, তারপরে মামলাটা সম্পন্ন হলো, সিএবি হয়ে আছে। ফলে আদালতে নির্দেশ দিয়ে মানে মমতা ব্যানার্জি গতগত চিত্তে সেটা পালন করে এরকম ভাবার কোনো কারণ নেই। যতদিন ওটা না পালন করে, মানে প্রথমে নির্দেশ হয়, তারপরে কন্টেম্প্ট করতে হয়, মানে একজন লোককে যতটা বেশি সাফার করানো যায়, এটা মমতা ব্যানার্জির স্টাইল। কিন্তু কি করবেন, আমাদের দেশে তো আর এটা হয় না যে ঠিক আছে রায় দিয়ে দিলাম, এর পরের দিন যদি না হয় ধরে মুন্ড কাটা হবে। আমাদের দেশে আইন আছে, সেই অনুযায়ী হয়। কিন্তু এই যে অতিরিক্ত তবে আমি মনে করি চাকরি চুরি হলে একদম পাড়ার মোড়ে দাঁড় করিয়ে মুন্ড কাটা উচিত, একদম আমি মনে করি এই আইন থাকা উচিত যে যে চাকরি চুরি করবে, একটা চাকরি যদি চুরি করে পাড়ার মোড়ে টাঙিয়ে মুন্ড কাটা উচিত। যদি লেকটাউনের লোক কেউ চাকরি চুরি করে, লেকটাউনের মোড়ে দাঁড়িয়ে মুন্ড কাটার আইন থাকা উচিত। যদি নাকতলা কেউ চুরি করে পাড়ার মোড়ে এরকম করে টাঙিয়ে তার মুন্ড কাটা উচিত, সেই আইন থাকা উচিত। কিন্তু মমতা ব্যানার্জিরা এই কথা বলতে পারবে না, তার কারণ তারা চুরি করে। এই আইন আসা উচিত যে একটা চাকরি চুরি করলেও তার ফাঁসি হবে। বলুন এই আইন আনবেন? না, আনবে না। আর কিছু লোক তাবেদারি করবে, না এই আইন কেন আসবে, তাবেদারি করতে নেমে পড়বে। যেগুলো ওই চোর বা চুরির মালের ভাগ পায় সেগুলো আয়দার যেখানে, এখন মমতা ব্যানার্জিকে যে সমর্থন আয়দার বুঝতে হবে এ একদম চুরি করে পাওয়া চাকরি, অথবা চাকরি চোর শিক্ষক, অথবা কাটমানির ভাগ পাওয়া শিক্ষক, যে কোনো মমতা ব্যানার্জিকে সমর্থন করবে। একদম পরিষ্কার বুঝে নিতে হবে যে আয়দার চাকরি চোর, না হলে চুরির মালের ভাগ পাওয়া, ক্যান্ডিডেট সাপ্লায়ার, দুটোর মধ্যে একটা। আজকে তো আবারও মামলা হয়েছে এসএসসি নিয়ে হাইকোর্টে। হ্যাঁ একদম, যারা চাকরি, যাদের একেবারেই চাকরি পরীক্ষায় বসার কথা না, বসতে পাবে না, আদালতে নির্দিষ্ট রায় আছে, টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে, ইন্টারভিউ লিস্টে তাদের নাম চলে এসেছে, কি করবেন? এক্সপিরিয়েন্সের নাম্বার ক্যালকুলেশন করে মিলছে না, কেউ মিলাতে পারছে না। আর্টিস্ট, ওটা ব্রাত্য বসু বলছেন ওটা ভেরিফিকেশন হচ্ছে। এতদিন কি হচ্ছে? ওটা একটা ভুল হয়ে গেছে, হয়তো ওটা ভেরিফিকেশন করে দেওয়া হবে। কটা ভুল হয়েছে এটা বলে দেন, কালকে সাংবাদিক সম্মেলন করে বলুন কটা ভুল হয়েছে। প্রতিদিন বেরোবে, এর আগে ওই একটা থেকে শুরু হয়েছিল, এর আগের পর্বেও শুরু হয় একটা থেকেই, তারপর আস্তে 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 একটা দুটো হয়, দুটো তিনটে হয়, তিনটে চারটে হয়, চারটে 400টা হয়, 400টা 4000 হয়। আগের পর্বে দেখেননি? সেম প্যাটার্ন, সেম। আচ্ছা, গতকাল তো শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করেছে, ভয়েস শুনিয়েছে। প্রথম কথা বলুন, ভয়েস মিথ্যা না সত্য? যে ভয়েস শুনিয়েছেন ও মিথ্যা না সত্য? যে এইটা পার্সিউ করছে তার চাকরি হয়েছে কি হয়নি, বা ইন্টারভিউ লিস্টে নাম আছে কি নেই, তদন্ত করেছেন? হ্যাঁ, কলকাতা পুলিশ তদন্ত করতে দেখি। আচ্ছা, কালকে তো গোটা সংবাদ মাধ্যমে দেখিয়েছে, গণমাধ্যমে, সৎ মমতা একবার তদন্ত করতে পারছে না। সৎ মমতা, সততার প্রতীক মমতা তদন্ত করতে পারছে না যে বিরোধী দলনেতা যে অডিও শুনিয়েছে সেই অডিও সঠিক নাকি বেঠিক। ওই কুণাল বলেছিল এবিপি আনন্দে গিয়ে,
এক মন্ত্রীর কথা, মমতার দলে আছে, কুণালকে জিজ্ঞাসা করেছিল মমতা যে ওই মন্ত্রীটা কে বলতো, তার বিরুদ্ধে তদন্ত করি? 75-25 ভাগের 75 পেয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করবেন। কিচ্ছু হয়নি, গোটা গণমাধ্যমে সবাই দেখলো। বিরোধী দলনেতা যদি এটা মিথ্যা কথা বলে, রাজ্যের জেল দপ্তরকে বেসিক্যালি তিনি যা বললেন তাতে মানে জেল দপ্তর সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা তৈরি হলো যে জেলের ভিতরে একজন জেলবন্দি মোবাইল ব্যবহার করছে। আইদার এটা সত্য কথা নাহলে মিথ্যা কথা। মিথ্যা কথা হলে শুভেন্দু অধিকারী ছাড়ছেন কেন? ওর তো এখন রক্ষা কবচ নেই, যদিও রক্ষা কবচ বলে কিছু ছিল না, কারণ বলা ছিল আদালতের লিভ নিয়ে তোমাকে ফাইল করতে হবে, মানে স্টেট জ্যাকেট ফর্মুলা না শুভেন্দু অধিকারী কাউকে যদি খুনও করে দেয় তার বিরুদ্ধে মামলা করা যাবে না, এরকম কিচ্ছু ছিল না। যদি খুন করে দেয় নিশ্চিতভাবে তার বিরুদ্ধে মামলা হবে, যদি কোনো মানে অবৈধ কাজ করে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে মামলা হবে। শুভেন্দু অধিকারী তো তিনি দেখিয়েছেন। তো এবার বলুন এটা ঠিক না বেঠিক, আর যদি ঠিক হয় তাহলে ওটা ধরেই তদন্ত করুন, কলকাতা পুলিশ করুক না, কালকে দেখি শুভেন্দু অধিকারীর কাছে ওই অডিওটা চাক, তদন্ত করুক, দেখি কত হিম্মত আছে মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি দেখা কর হিম্মত আছে, কলকাতা পুলিশ তদন্ত করুক ওই শুভেন্দু অধিকারীর কাছ থেকে ইয়ে নিয়ে, অডিও নিয়ে, দেখে ওর কত হিম্মত আছে। সেটিং যদি না করে বুঝতে হবে সেটিং। হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করতে হবে, নাহলে তদন্ত করতে হবে, আর তা যদি না করে তাহলে বুঝতে হবে এটা সেটিং, বিজেপি তৃণমূলের সেটিং। তুই তদন্ত কর, কলকাতা পুলিশ তদন্ত করে বের করুক। দাদা এই যে সেটিং এর কথা বললেন আপনি, আমি শেষ একটি প্রশ্নে যাব যে বিজেপিরই একজন স্পোক্স পারসন সুদীপ্ত গুহ, তিনি কার্যত আমাদের একটা ইন্টারভিউতে তিনি অভিযোগ করছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে মুখ্যমন্ত্রীর সেটিং আছে, সেই জন্য 2 বছর ডিএ মামলা ওঠেনি। শুভেন্দু অধিকারী আইনজীবী দিলেন, তারপর একেবারে ডিএ মামলার শুনানি শেষ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিদ্যুৎ ছাড়া ডিএ মামলা কে কোন নেতার আইনজীবী এসেছিল? শুভেন্দু অধিকারীর দেওয়া আইনজীবী। কোন নেতার আইনজীবী এসেছিল স্যাট থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত? ওই জন্যই শুনানিটা হয়নি। যে বলেছে তাকে জিজ্ঞাসা করবেন, ক্রেডিটের ভাগ নিতে গেছিল, সোজা কথা, শুনতে খারাপ লাগবে, ইটস আ ফ্যাক্ট। ওই মামলা যখন ওই প্রাথমিকভাবে ওই স্যাটে হাইকোর্টে হতো, ওই জিজ্ঞাসা করবেন যারা মামলাকারী সংগঠন যারা মামলা করেছে, সব সংগঠনের কাছে গেছিল, সব মুখ ফিরিয়ে নিয়েছিল, কারোর নাম করছি না, এসে বলেছে, তারা ওরাই এসে বলেছে যে সেই সমস্ত আইনজীবীরা কি কি বলেছিল জিজ্ঞাসা করবেন। ওই এখনো মলয়দা বেঁচে আছে, শ্যামলদা বেঁচে আছে, জিজ্ঞাসা করবেন কি কি বলেছিল, বলেছেন তো কি কি বলেছিল জিজ্ঞাসা করবেন। সব বড় বড় নেতারা বড় বড় আইনজীবীরা কি কি বলেছিল, ও সব হয় না। মান্ডোয়ার 1954 মান্ডোয়ারের জাজমেন্ট আছে, ওই মান্ডোয়ারি ঘুলিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মামলা 6 বার জিতা হয়ে গেছে। মান্ডোয়ারের জাজমেন্ট ছিল মান্ডোয়ারের ফ্যাক্ট, সেই সময়ের সেই রুলের ইন্টারপ্রিটেশন। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএর মামলা রোপারোল 2009 ইন্টারপ্রিটেশন। আর এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য পিতস্বামীরা ছিল বলে ওই ইন্টারপ্রিটেশনটা দাঁড় করানো গেছে। দেখুন, নিজের উন্নাসিকতার জন্য বলছি না, জিজ্ঞাসা করবেন শ্যামলদা মলয়দাকে, যারা মূল মামলাকারী সংগঠন, যারা লোকের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছে। ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন তো কটা মামলায় ফিজ নেন, এই যে এসএসসির মামলা থেকে শুরু করে এই যে প্রাইমারির মামলা ফাইল হতে, মামলা কপি সার্ভ করতে, মামলা জেরক্স করতে, মামলার করতে, যেটুকু অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ডের যা খরচা, তার বাইরে কে ক টাকা খরচা দিয়েছেন জিজ্ঞাসা করবেন। এই যে সেতাবরা মামলা করেছে, এই যে এতবার মামলা সুপ্রিম কোর্টে যেতে হয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পার অ্যাপিয়ারেন্স ফিজ কত? মোটামুটি পশ্চিমবঙ্গের
লোকজন জানে, বা অন্যান্য আইনজীবীদের আমরা যারা ফিস করতো লোক পশ্চিমবঙ্গের লোকজন জানে। এই যে ডিএ মামলা বলছেন বা অন্যান্য মামলা, এখনো মলয় দ্বারা শ্যামল দ্বারা আছে, তাও তো তারা কিছুটা দিতে পেরেছে। এই যে এসএসসির ক্ষেত্রে তো কিছুই দিতে পারেনি। আর বিকাশবাবু হোক বা অন্যান্য যারা আছেন, তারা কিন্তু মানে আপনি নাম মুখে আসছে, মানে অ্যাজ এ মানে আপনার বন্ধু বলে দিচ্ছেন উনি এর জন্য করছেন, উনি ওর জন্য করছেন, প্রয়োজন হয় না। তারা প্রিন্সিপালের জন্য করে, আদর্শের জন্য করে। ওই একই পর্যায়ের আইনজীবী কম করেন না তাদের থেকে, মানে মামলাও সংখ্যার দিক থেকেও বটে, অন্যান্য দিক থেকেও বটে। মানে আমি কোয়ালিটি বলছি, কোয়ান্টিটি উভয়ের ক্ষেত্রে বলছি। এমন অনেকেই আয় করেন, হয়তো কোয়ালিটি হয়তো বা তার থেকে খারাপই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কিন্তু তার 10 গুণ আয় করে বেরিয়ে যান। কারণ তিনি ওই জনগণের কাজ করবেন বলে সেটা করেন না। আমি শুধু দেখিয়ে দিচ্ছি, একজন, আমি বেশি কিছু দেখাচ্ছি না, 1 বছরের একজন আইনজীবী এবিডিবিট অন এবিডিবিট তার নির্বাচনে এবিডিবিটে দিয়েছেন 359 কোটি টাকা 1 বছরের আয়, 22-23 অর্থবর্ষে আইটি রিটার্ন 359 কোটি টাকা। অনেকের আছে, এটা এই অবাক হওয়ার কিছু নেই। কারো 220 কোটি টাকা, কারো 359 কোটি টাকা, কারো 350 কোটি টাকা। সেসব স্যাক্রিফাইস করে, স্যাক্রিফাইস করে জনগণের কাজ করব বলে কি হবে, তার 10 ভাগের 1 ভাগ করে বা 100 ভাগের 1 ভাগ করে। জনগণের কাজ করব বলে তার স্যাক্রিফাইস বুঝতে গেলে সেই স্যাক্রিফাইসের স্তরে যেতে হবে। স্যাক্রিফাইস করবেন, তারপরে বলবেন। গৃহহীন কখনো গৃহত্যাগী হতে পারে না। গৃহত্যাগী হতে গেলে প্রথমে গৃহটা থাকতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে হলে আগে ওই রকম স্যাক্রিফাইস করে দেখা। গৃহহীন কখনো গৃহত্যাগী হয় না। গৃহটা তৈরি করুন, দিয়ে ত্যাগ করুন। ওটা তৈরি করেছে, দিয়ে ত্যাগ করছে। চাইলেই বলে দিতে পারে যে না, আমি ফুল ফিস ছাড়া যাব না। একটা মামলায় 150 করে হিয়ারিং হয়েছে। পশ্চিমবঙ্গের কজন বেকার যুবক যুবতীর দ্বারা সম্ভব যে তারা ওই 150 হিয়ারিং এর ফিস দেবে? ওই 150 হিয়ারিং এর ফিস ক কোটি টাকা হয় হিসাব আছে একটা মামলায়?